আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী 26 এবং নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিমিতির অধ্যায় থেকে 16.4 এর পার্ট 2 ক্লাস আজকে আমরা নিব। দেখো, গতকাল আমরা পার্ট 1 এ আমি তোমাদের জন্য 16.4 থেকে 9, 11, 13 এই তিনটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট সমাধান করেছিলাম, এবং আজকে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে এর ভিতর থেকে দেখো আমরা এই গতকাল থেকে 13 পর্যন্ত শেষ করছিলাম, আজকে 17, এটা হলো 19, 17 এবং উদাহরণ থেকে 32 এবং 33 মোটামুটি এই তিনটা অঙ্ক সমাধান করব আজকে আমরা। আর তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হইতেছিল 17, এই জন্য এই 17 নম্বর অঙ্কটা তোমরা ভালো মতো আয়ত্ত করবে। তোমাদের সকলের সুবিধার জন্য আমরা এখানে অঙ্ক তুলে রাখতে পারিনি, যদিও এখন এটা 16.4 এ তোমরা বইয়ে চলে যাবা, বইতে 17 নম্বর অঙ্কটা তোমরা পড়ে দেখো। আমাদের এই 17 নম্বর অঙ্ক আমাদের উদ্দীপকে কি বলা আছে খেয়াল করে শোনো, বা তোমরা যারা বই বের করছো বই থেকে দেখো। এই 17 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি লোয়ার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। আমাদের একটা লোহার পাইপ আছে, সেই পাইপটার ভিতরে মাপ দেওয়া হয়েছে, তার ব্যাস হয়েছে 12 সেন্টিমিটার এবং বাহির থেকে মাপ দেওয়া হয়েছে, ব্যাস হয়েছে 14 সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা আছে 5 মিটার। মানে পাইপটা উচ্চতা অর্থাৎ লম্বা হলো 5 মিটার। এর পরের অংশে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন নির্ণয় করো। আমাদের এখান থেকে জানবার চাইছে যে একটা লোহার পাইপ, সেই পাইপের 1 ঘন সেন্টিমিটার যদি 7.2 গ্রাম হয়, তাহলে ওই পাইপটার ওজন কত। আর শুধু পাইপ না প্রিয় শিক্ষার্থীরা, এর আগে দেখো আমরা 8, 9 বা 8 আমরা পুকুরের অঙ্ক করতাম, পুকুরে পানি থাকে। যদি আমাদের কোনো কিছুতে ওজন জানতে চায়, ওজন নির্ণয় করতে বলে, তাহলে আমাদের আগে হলো আয়তন বের করতে হয়। তার মানে যেহেতু আমাদের এখানে বলছে ওই লোহার পাইপটার ওজন নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এই পাইপের আয়তন নির্ণয় করতে হবে। আর পাইপের এখানে উদ্দীপকে দুইটা তথ্য দিচ্ছে আমাদের, একটা হলো পাইপটার ভিতর থেকে মাপা হয়েছে, আর একটা হলো পাইপের বাইরে থেকে মাপা হয়েছে। ধরো আমরা এই পাশটায় যদি তোমাদের একটু একটা পাইপের চিত্র আমরা এমনি আঁকে দেখাই, ধরো আমরা ছোট একটা এমনি একটা পাইপের চিত্র আঁকি। ধরো আমাদের এই পাইপটা এমন হইতে পারে, দেখো আমাদের পাইপটা যদি এমন হয়, দেখো আমরা এই যে আমি একটা পাইপের চিত্র আঁকছি, এই পাইপটা দেখো এই যে আমার কালো রং করা রয়েছে, এই পুরোটা এইভাবে পাইপটা, যেমন আমাদের পাইপের মুখ কিন্তু বৃত্তের মতো। দেখো আমাদের এই পাইপের মুখ এটাও বৃত্তের মতো, এই পাশে আমরা যে পাইপ রাখছি এটার মুখটা কিসের মতো, বৃত্তের মতো। এখন এই যে আমি কালো রং করে এখানে দেখো দিছি, এইটা হইতেছিল পাইপটার মোটা, মানে লোহা, এই কালো রং এটা লোহা, আর মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে। দেখো এই যে এখানে সাদা অংশটা দেখা যাইতেছে, এই সাদা অংশটা হলো ফাঁপা। অর্থাৎ এই জন্য আমাদের ভিতরে যদি মাপ দিয়ে থাকি, ধরো আমাদের ভিতরে যে ব্যাস হয়েছে এটা হলো 12, তাহলে ভিতরের ব্যাসটা দেখো আমাদের কোথা থেকে মাপা হয়েছে, আমার এই যে নীল রং করছি এইটা হলো ভিতরের ব্যাস। আমাদের ভিতরের ব্যাসটা দিয়ে আছে হলো, দেখো ভিতরের ব্যাস বলা হয়েছিল 12 এবং বাইরের ব্যাস হলো 14। আমরা বাইরে যদি মাপ দিয়ে থাকি, বাইরেটা হলো আমাদের এই কালো রং সহ, অর্থাৎ ধরো আমি এখান থেকে যদি বুঝাই এই পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত হবে, এটা হলো বাইরের ব্যাস। আমাদের বাইরের ব্যাসটা হয়েছিল 14। তাহলে দেখো আমরা বাইরে যখন মাপ দিব তখন অংশটা একটু বেশি হয়েছে এবং ভিতরেরটা হয়েছে একটু কম। এখন এই যে দুইটা ব্যাস দিয়ে আছে, আর এই পাইপের অঙ্ক করতে গেলে আমাদের ব্যাসার্ধ লাগবে, এই জন্য এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। তবে তোমরা অঙ্ক পরীক্ষা যদি আসে ভালো করে খেয়াল করে দেখবা যে তোমাদের উদ্দীপকে ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে। গত 24 সালে বোধ হয় এসএসসি তে কোন বোর্ডে অঙ্কটা আসছিল, ঢাকা বোর্ডেই, যে ওইখানে ব্যাসার্ধ দেওয়া ছিল সরাসরি,
ব্যাসার্ধ দেওয়া ছিল দুইটা, ওই দুইটা ব্যাসার্ধ থেকে পাইপের ওজন বের করতে বলা হয়েছে। কিন্তু স্টুডেন্টরা এই প্রতি বছর সবসময় এইটা করে, ব্যাস দেওয়া থাকে তারে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করে। এখন ওই ব্যাসার্ধ দেওয়ার পরেও আমি দেখলাম কিছু স্টুডেন্ট কি করছে, ওরা ওই ব্যাসার্ধ দেওয়ার পরে ওরে আবার দুই দিয়ে ভাগ করছে। মানে অঙ্কটা ইম্পর্টেন্ট, মানে এটা মাথার ভিতরে রাখছে যে ব্যাস দেওয়া থাকে তার দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করতে হবে, সেইখান থেকে আয়তন বের করতে হবে। এমনি ব্যাস দেওয়া থাকলে দুই দিয়ে ভাগ করি, ওদের ব্যাসার্ধরে ওরা কি করছে দুই দিয়ে ভাগ করে বাকি অংশ করে ফেলছে। কিন্তু আমাদের এইটা যেন না হয়। তাহলে এখন দেখো এই যে পাইপটা আমরা আঁকছি ব্যাসার্ধ দেওয়া আছে, আর এই পাইপটা উচ্চতা দিয়ে আছে, মানে লম্বা দিয়ে আছে হলো 5 মিটার। লক্ষ্য করো, আর এই তথ্যগুলা কিন্তু আমাদের সেন্টিমিটারে দিয়ে আছে। এখন একই এককে নিয়ে যাইতে হবে আমাদের অঙ্ক করতে গেলে, অর্থাৎ হয় মিটার নাইলে সেন্টিমিটার। যেহেতু আমাদের দুইটা বেশি সেন্টিমিটার আছে, এই জন্য আমরা মিটারকেও আমরা কি করব, সেন্টিমিটার বানাই ফেলবো। এখন এইটা করতে গেলে আমাদের যে আয়তনের সূত্রটা আমাদের জানতে হবে। আমাদের এই পাইপের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। দেখো পাই আর স্কয়ার এইচ, তার মানে এই আয়তন যদি আমরা বের করতে চাই, পায়ের মান লাগবে, পায়ের মান আমরা জানি নির্দিষ্ট, আর আর এর মানটা লাগবে ব্যাসার্ধ। এখন আমাদের দুইটা আয়তন বেরোবে, ভিতরে একটা আয়তন বাইরের একটা আয়তন, নিজের আর এর মান বের করবো। আর এইচ হইতেছে উচ্চতা 5 মিটার, আমাদের অঙ্কে সব তথ্য দিয়ে আছে। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। তাহলে আমরা আগেই বলছিলাম যে এখানে এই 17 নম্বর অঙ্কটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথমে এটা লিখলাম, আমাদের প্রথমে যে পাইপের উচ্চতা দিয়ে আছে আমরা এটা আগে লিখবো। ধরো লিখলাম দেওয়া দেখো দেওয়া আছে আমাদের প্রথমে যে পাইপের উচ্চতা দিয়ে আছে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এই জন্য লিখলাম দেওয়া আছে দেখো দেওয়া আছে পাইপের উচ্চতা, এটাকে আমরা সবসময় এইচ ধরি, এই জন্য আমরা লিখলাম পাইপের উচ্চতা এইচ সমান 5 মিটার, 5 মিটার লিখলাম। এখন এইটাকে আমরা মিটারে সেন্টিমিটারে নিয়ে আসবো। যেহেতু আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমরা একে 100 দিয়ে যদি গুণ করি তাহলে এই মিটারটা কি হয়ে যাবে, দেখো মিটারটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আমাদের সমান দিলাম কত হইলো, দেখো 500 সেন্টিমিটার। তাহলে আমরা পাইপের উচ্চতা কিন্তু নির্ণয় করে ফেললাম, কত সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। দেখো পাইপের উচ্চতা পাইছি। এখন আমরা যেহেতু পাইপের দুইটা ব্যাস দিয়ে আছে, একটা হলো ভিতরের আর একটা হলো বাইরের, এই জন্য আমাদের ভিতরের আয়তন বের করতে হবে, বাইরের আয়তন বের করতে হবে। আমরা এখন ভিতরের অংশ নিয়ে কাজ করব, এই জন্য নিচের অংশে লিখবো পাইপের দেখো কি লিখছি, পাইপের ভিতরের ব্যাস, আমাদের পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার। এখান থেকে আমাদের বের করতে হবে পাইপের ভিতরের ব্যাসার্ধ। এই পাইপের ভিতরের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের 12 ভাগ হবে 2 সমান 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6 সেন্টিমিটার। তাহলে দেখো 6 সেন্টিমিটার পাইছি। আমরা এখন পাইপের ভিতরে আয়তন বের করে ফেলতে পারবো। পাইপের ভিতরের দেখো আমরা কি লিখলাম, পাইপের ভিতরের আয়তন, ভিতরের আয়তন হোক বাইরের আয়তন হোক, আমাদের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। আমরা এখানে মান বসাই দিব। আমরা সূত্র নিয়ে আলোচনা করলাম না, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে করতেছি, সূত্র তোমাদের সবারই জানা আছে বা মুখস্থ আছে, এই জন্য আমরা সূত্র নিয়ে আলোচনা করি নাই। যখন আমরা শুধুমাত্র নবম শ্রেণীর জন্য এই অধ্যায়ের অঙ্ক করব, তখন আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব। এখন আমরা করতেছি ধরো এসএসসি পরীক্ষার্থী এবং 10ম শ্রেণীকে নিয়ে, এই জন্য আমরা মোটামুটি একদম সৃজনশীলের ইসে চলে গেছি, সূত্র নিয়ে আলোচনা করি নাই। আচ্ছা দেখো আমরা এখানে এখন মান বসাই দিব। আমাদের এখানে পাইয়ের মান হলো 3.1416 গুণ আর স্কয়ার, আর এর মান পাইছি আমরা 6, এর জন্য তার সাথে স্কয়ার, আর এইচ এর মান দেখো সবার উপর আমরা লিখে রাখছি 500। এখন এটা যেহেতু আয়তন, তাইলে হবে হলো ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এটারে ঘন সেন্টিমিটার লিখলাম, এবং এটাকে আমরা একবারে মান বের করে ফেলবো। তাহলে আমরা একবারে কিভাবে মানটা বের করব, দেখো পায়ের মান 3.46, একে 6 স্কয়ার দিয়ে গুণ করবো এবং আমরা 500 দিয়ে গুণ করবো।
এটা গুণ করলে আমাদের মানটা একবারে বেরিয়ে যাবে। আমরা একটু ক্যালকুলেশনটা করি। দেখো আমাদের প্রথমে হলো 3.1416, এর সাথে গুণ হবে হলো আমাদের 6 এর স্কয়ার করলে হয় 36, গুণ হইতেছিল আমাদের 500। তাহলে দেখো আমাদের যে মানটা হইলো, এই মানটা হইতেছে হলো আমাদের মানটা হয়েছে 56,548.8। তাহলে আমরা দেখো একবারই ক্যালকুলেশন করে ফেলছি, 56,548.8। এটা হলো আমাদের পাইপের ভিতরের আয়তন। ঠিক একইভাবে আমরা পাইপের বাইরের আয়তনটা বের করে ফেলবো। দেখো আমাদের একই ধরনের লেখা, আমরা প্রথমে লিখছি পাইপের ভিতরে ব্যাস দিয়ে আছে, ব্যাস লিখছি 12 সেন্টিমিটার, এরপরে ব্যাস থেকে ব্যাসার্ধ, দেখো ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল আর ব্যাসার্ধ হইতেছে অর্ধেক, যেমন ব্যাস যোগ অর্ধ বোঝাই যাইতেছে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, এনে 12 এর 2 দিয়ে ভাগ করে 6 পাইছি 6। এরপর লিখছি পাইপের ভিতরে আয়তন পায়ের স্কয়ার এইচ। এখন মানটা বসাই দিছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করছি, এই মানটা বেরিয়েছে। ঠিক পাইপের ভিতরের আয়তন আমরা যেভাবে বের করলাম, ঠিক একইভাবে আমরা এখন পাইপের বাইরের আয়তনটাও বের করে ফেলবো। ঠিক এখানে আমরা এইভাবে কাজটা করি। তাহলে আমরা লিখে ফেলি একইভাবে লেখাটা। দ্বিতীয় অংশ, দেখো দ্বিতীয় অংশ আমরা লিখলাম পাইপের বাইরের ব্যাস, এটা আমাদের অঙ্কে বলে দিছে যে 14 সেন্টিমিটার, কত 14 অর্থাৎ 14 সেন্টিমিটার। এখন এখান থেকে সে আগের মতো পাইপের বাইরের ব্যাস থেকে আমরা কি নির্ণয় করব, ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করব, কারণ দেখো আমরা প্রথম ব্যাসার্ধকে ছোট হাতের আর ধরছি, এটা বেরিয়েছে 6। এখন আমরা এটার ব্যাসার্ধকে যদি ছোট হাতের ধরি তাহলে একই অক্ষর হয়ে যাবে, এই জন্য আমরা কি করলাম, এটার মান বড় বের হবে, এনে ধরো বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম। আর এখন আমরা 14 কে 2 দিয়ে ভাগ করে ফেলবো, এটা তো আমরা সবাই জানি, সমান কত হয় দেখো 7 সেন্টিমিটার। এখন এই যে 7 সেন্টিমিটার বের হলো, এই 7 সেন্টিমিটার থেকে আমরা এখন কি করব, আয়তন বের করে ফেলবো। তাহলে আমরা কি করব, এখানে লিখে ফেলি ডট ডট দিয়ে, অতএব পাইপের বাইরের আয়তন। দেখো যে অতএব পাইপের বাইরের ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে এখন আমরা আয়তন বের করে ফেলবো। আয়তনের সূত্রটা আমরা একটু আগে লিখছি, এটা হবে পাই আর স্কয়ার, বড় হাতের আর স্কয়ার ইন্টু এইচ, অর্থাৎ পায়ের স্কয়ার এইচ। এখানে আমরা এখন আগের মতো সমান দিয়ে মান বসাই দিব। তাহলে দেখো আমরা এখানে যদি সমান দিয়ে মান বসাই, পায়ের মান 3.1416, এর সাথে গুণ হবে 7 স্কয়ার, যেহেতু 7 আছে 7 স্কয়ার, তাহলে আমরা এখানে দিলাম কি 7 স্কয়ার গুণ এইচ এর মান আগে থেকে আমাদের আছে হলো কত 500, যেহেতু আয়তন তাহলে আমরা আগের মতো আবার লিখবো কি ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখন কি করব, এটাকেও আমরা আবার ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবো, তিনটা একসাথে গুণ করে ফেলবো যাতে আমাদের আয়তনটা বের হয়ে যায়। তাহলে এর পরের অংশটা আমি এদিকে একটু নিয়ে আসি, যেহেতু এখানে একটু নিচের দিকে হয়ে গেছে। যেহেতু আমরা এখানে আয়তনের বের করার জন্য কি করছিলাম, একটা চিত্র আঁকছি, এই জন্য একটু মাপ করে রাখি এখানে। এখন এটার পরে ক্যালকুলেশন করে আমরা মানটা শুধু নিয়ে আসবো। এখানে দেখো এটার মান কত হয়, আমাদের ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবো। এখন 3.1416, প্রথমে লিখবো 3.1416 গুণ দেবো হলো 7 স্কয়ার, 7 7 49, গুণ দেবো হলো আমরা 500। এটা গুণ করে হচ্ছে আমাদের 76,969.2। দেখো আমাদের মানটা হবে এখানে 76,969.2 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কিন্তু এবার দুইটা আয়তন পেয়ে গেলাম, একটা হলো ভিতরের আয়তন, আমরা আগেই বের করছি, তোমাদের বোঝার জন্য একটু নীল মার্কার দিয়ে মার্ক করে দিই এটা। আর আমরা এরপরে পাইলাম হলো আমাদের এটা বাইরের আয়তন, এটা। এখন দেখো এই যে দুইটা আয়তনের মধ্যে যে পার্থক্য, এটা ভিতরের আয়তনটা একটু ছোট ছিল, বাইরের আয়তনটা একটু বড়। এখন এই যে ছোটটা থেকে ভিতরে ফাঁকা থেকে বাইরের আয়তন যেটুকু বড় হয়েছে, এইটা হচ্ছে পাইপের লোহা, মানে লোহার পুরুত্বটা। এখন আমরা এই জন্য এই বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি, আমরা পাইপের লোহার
লোহার আয়তন পেয়ে যাব, মানে আমাদের এই পাইপে লোহা আছে কতটুকু। পাইপের লোহার আয়তন যদি আমরা এখন বের করতে চাই, তাহলে এখন আমরা এই দুইটা আয়তন বের করে দেবো। এই জন্য আমরা লিখবো পাইপে লোহার আয়তন অথবা লোহার পাইপের আয়তন। তবে আমরা পাইপে লোহার আয়তন লিখলে বেশি ভালো হয়। আমরা এইভাবে লিখি, অতএব পাইপে লোহার আয়তন। দেখো পাইপে লোহার আয়তন, এই দুইটা মান এখন আমরা কি করব, বড়টা থেকে ছোটটারে বিয়োগ করে দিব। পাইপ লোহার আয়তন বড়টা থেকে যদি ছোটটাকে আমরা বিয়োগ করে দিই, আমাদের এই লেখাটা একটু মিশে যেতে পারে, এই জন্য আমরা একটু জায়গা নিলাম। দেখো এখানে আমরা প্রথমে বড় আয়তনটা লিখবো, এটা লিখবো হলো ৭৬,৯৬৯.২। এখান থেকে মাইনাস হবে আগেরটা, এই ৫৬,৫48.৮। এটা আমরা পাশে কি লিখবো, ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা ক্যালকুলেটরে এটাকে যদি বিয়োগ করে দিই, দেখো প্রথমে ৭৬,৯৬৯.২ লিখবো, বিয়োগ করবো ৫৬,৫48.৮। এটা বিয়োগ করলে আমাদের যে মানটা বেরোবে সেটা হবে এটা। তাহলে দেখো ক্যালকুলেটরে বিয়োগ করে দেখো আমাদের এটা বেরোবে ২০,৪২০.4 এত ঘন সেন্টিমিটার। আমরা এটাকে একটু ডট ডট দিয়ে দিলাম, ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে পাইপে, এটা হলো পাইপে লোহা আছে এতটুকু। এই যে আমরা চিত্র আঁকছি উপরে, এই চিত্রটা এখানে এই যে আমাদের গাঢ় অংশটা, এই গাঢ় অংশটা হলো আমাদের লোহা। এই যে আমি যেটা রং করছি, এই গাঢ় কালা রংটা মনে করো এটি হলো লোহা। আমাদের এই পাইপে তাহলে লোহা ছিল ২০,৪২০.৪ ঘন সেন্টিমিটার। এখন এইটা থেকে আমরা এখন পাইপের লোহার ওজনটা বের করে ফেলতে পারবো। আমাদের প্রশ্নে উদ্দীপকের শেষে বলা হয়েছে যে ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো ৭.২ গ্রাম। তাহলে এখন এই আয়তন থেকে ওইটার মান বের করে ফেলবো আমরা। তাহলে আমরা এখন ওই কাজটা করে ফেলি। এরপরে আমরা যেটা লিখবো, প্রশ্নে যেটা বলছে ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন, আমাদের এটা হলো আমরা ১ লিখলাম, ১ ঘন সেন্টিমিটার দেখো ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন, এটা আমাদের প্রশ্নেই বলা আছে যে ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো ৭.২ গ্রাম। তাহলে আমরা লিখলাম ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান দিলাম এই যে ৭.২ গ্রাম। এখন আমরা এইখানে যে মানটা বেরিয়েছে সেটা বের করে ফেলবো, যে আমাদের বেরিয়েছিল 204.4 এত ঘন সেন্টিমিটার লোহার ওজন। আমরা ডট ডট দিয়ে দিলাম লোহার ওজন। এখন দেখো ১ ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি ৭.২ গ্রাম হয়, তাহলে এই যে এখানে যে মানটা বেরিয়েছে এটা আর ৭.২ আমরা এটাকে কি করে ফেলবো, গুণ করে ফেলবো। তাহলে আমরা এখন গুণ করে ফেলি। তাহলে গুণ হলে হবে হলো ৭.২, এর সাথে গুণ হবে হলো ২০৪ মাঝখানে একটা দশমিক, এটা আমরা এই যে গ্রামে ডট ডট দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে গুণ করে ফেলবো। আমাদের যে মানটা বেরিয়েছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করে ফেলি, তাহলে আমাদের মানটা হলো ৭.২ গুণ হলো ২০৪ ৭.২ গুণ ২০৪ এরপর ২০.৪। তাহলে দেখো ২০,৪২০.৪ এটা গুণ করে আমাদের যে মানটা বের হয়েছে সেই মানটা হবে হলো আমাদের ১,৪৭,০২৬.৮৮। ১,৪৭,০২৬.৮৮। এটা কিন্তু আমাদের এখনো গ্রাম আছে। তাহলে এখন দেখো আমরা এত গ্রাম কিন্তু কখনো ওজন বলি না। এখন এই যে আমাদের বেরিয়েছে ১,৪৭,০২৬.৮৮ গ্রাম, এটাকে আমরা ১,০০০ দিয়ে ভাগ করে কিলোগ্রামে নিয়ে যাব। তাহলে আমরা এর নিচে যে কাজটা করব
শোনো, এখানে একটা দাগ দিলাম, প্রথমে এই মানটা উপরে লিখবো 147.026, দশমিক হলো 88, এর নিচে আমরা বসাই দিলাম 1000। 1000 যখনই বসলাম তখন সেটার গ্রাম থাকলো না, এটা এখন হয়ে গেল কিলোগ্রাম। কি ডট গ্রাম দিছি, কিলোগ্রাম। তাহলে এখন এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 147.02688 কিলোগ্রাম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পাইপের ওজন অলরেডি নির্ণয় করে ফেলছি। 147 কিলোগ্রাম 02688 কিলোগ্রাম আছে। আমরা উত্তর এটাও রাখতে পারি। আমরা আবার এটাকে একটা ঘর করে দিতে পারি 147.002, যেহেতু 6 এর পরের সংখ্যা 5 বেশি আছে তাহলে আমরা এটা লিখলাম এত কিলোগ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি, অতএব পাইপে লোহার ওজন এত কিলোগ্রাম। আমাদের যেটা জানতে চাইছিল পাইপের লোহার ওজন নির্ণয় করো, তাহলে আমরা এরকম লিখবো, অতএব পাইপের লোহার ওজন। এর নিচে লিখে দিব অতএব, দেখো কি লিখবো, পাইপের লোহার ওজন। ওজন আমরা এটাই লিখবো 147.027 কিলোগ্রাম। ব্র্যাকেটে লিখবো কি, দশমিক কাছে দিকে লিখবো প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো 17 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের এই অধ্যায়ের এটাই, এবং এই পাইপের ওজন আমাদের নির্ণয় করা এই অঙ্ক সবচেয়ে বেশি। আমরা যদি বোর্ডের অঙ্ক ফলো করি দেখবো যে এই অঙ্কটা আমাদের সবচাইতে বেশি বার আসছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের মানে গুরুত্বপূর্ণ অঙ্কটাই কিন্তু সমাধান করা হয়ে গেল। এবং এই পাইপের ওজন আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের বলছিলাম যে এই অধ্যায়ের সবচাইতে যে ইম্পর্টেন্ট অঙ্কটা 17 নম্বর, এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে। এর বাকি অঙ্কগুলো এখন আমরা করব। দেখো এরপর আমরা উদাহরণ 32 এবং উদাহরণ 33 এই দুইটা অঙ্ক সমাধান করব। তোমাদের কাছে যে যাদের কাছে বই আছে তোমরা বই ফলো করো, যেহেতু আমরা প্রশ্ন তুলে রাখি নাই, এখন তোমরা বই দেখে দেখে অঙ্কর সাথে মিলিয়ে নিবা। তাহলে এখন আমরা এই অঙ্কটা কিন্তু এখন মুছে ফেলতে পারি। আমি এখন এটা কি করব, মুছে ফেলি। মুছে ফেলার পরে আমরা এরপরে যে অঙ্কটা করব, দেখো এরপরে করব আমরা উদাহরণ 32, তারপরে উদাহরণ 33। তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। আমি এখন এটা মুছে ফেলি। তাহলে এক পাশ থেকে আমরা মুছে দিব। তাহলে দেখো আমরা এখন যদি উদাহরণ 33 করতে চাই, আগে 32, তাহলে আমরা এখানে আগে এটা নাম্বারিং করি। দেখো উদাহরণ 32, আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। দেখো উদাহরণ 32 আমাদের এই অঙ্কটা বলছে কি, আমি একটু পড়ি, তোমরা খেয়াল করে শোনো। আর তোমাদের যাদের কাছে বই আছে তোমরা অঙ্ক করার সময় বইটা বের করে রাখবা। আমাদের এখন যে বলতেছে তথ্যটা দেখো, আমাদের বলছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। দেখো বলতেছে কি যে কোন আমাদের এখানে বললো যে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8, মানে ঘনক নিয়ে আমাদের অঙ্কটা এখন
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য যদি 8√2 হয়, পরে বলতেছে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। দেখো কথাটা অনেকে সেখানে একটু উল্টো পাল্টা করে ফেলতে পারে। প্রশ্নে বলতেছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2, মানে এটাও কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলা আছে, হলে এর কর্ণের দৈর্ঘ্য আবার জানতে চাইতেছে, সেখানেও বলতেছে কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তার মানে এখানে এসে তোমাদের যে মিসিংটা হয়, এখানে বলছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তোমরা এইটা মাথায় রাখবা যে যদি কখনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলে, এইটা মানে হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতল বলতে একটা পৃষ্ঠ বোঝায়, আর ঘনকের হলো মোট 6টা পৃষ্ঠ। এই জন্য শুধু পৃষ্ঠতল যদি বলে পৃষ্ঠতলের কর্ণ, তাহলে আমরা এটা বুঝবো হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমরা জানি কত, √2a। অর্থাৎ আর ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √3a। এই জন্য আমাদের এখান থেকে মান আগে এর মানটা বের করবো, অর্থাৎ বাহু বা ধার বের করব, তারপর আমরা আয়তন এগুলা নির্ণয় করে ফেলবো। তাহলে যেহেতু আমরা ঘনকের অঙ্ক করব, এনে আমরা শুরুতে লিখবো যে মনে করি ঘনকের ধার। আমরা এখানে শুরু করি, আমরা এখানে শুরুতে লিখবো হলো মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য অথবা ঘনকের ধার, আমরা দুটো যে কোনো একটা লিখতে পারি। ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ঘনকের ধার একই ব্যাপার, তাহলে আমরা লিখি ঘনকের ধার। ধার মানে হইতেছে একটা বাহু। এখানে আমরা কি লিখলাম, দেখো ঘনকের ধার সমান ছোট হাতে এ লিখলাম। যেহেতু আমাদের অঙ্কটা কি নিয়ে, মিটার না সেন্টিমিটার, দেখছো তোমরা বলছিল 8√2 সেন্টিমিটার, তাহলে আমরা এই জন্য এটা লিখবো এ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ঘনকের ধার, মানে ঘনকের এক বাহু। আর ঘনকের ধার যদি এইটা হয়, তাহলে আমাদের এখন জানতে হবে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি। তাহলে আমরা এরকম একটু এই দিক থেকে লিখবো, অতএব এই যে ঘনক টির, দেখো কি লিখলাম, ঘনক টির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য আমাদের সূত্রটা হইতেছিল a√2 অথবা √2a। আমরা যেভাবে লিখি, ধর আমরা √2 তার সাথে হলো a, এটা আমরা লিখলাম সেন্টিমিটার। এখন এটা হলো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে সূত্র হবে হলো √3a। আর যদি বলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে হবে √2a। কেন এটা হবে, কারণ ঘনকের হলো কর্ণের দৈর্ঘ্য হলো √3a, আর যদি ঘনকের পৃষ্ঠতল বলে, এটা মাথায় রাখবা যে পৃষ্ঠতল বলতে হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য বোঝায়, বর্গ। এই জন্য ঘনকের পৃষ্ঠতল কর্ণে হবে হলো √2a। তাহলে এখন এই √2a যদি হয়, আর অঙ্কে বলে দিচ্ছে এটার কর্ণের দৈর্ঘ্যের মান হলো 8√2, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, এখান থেকে আমরা এর মানটা বের করে ফেলবো। দেখো আমরা কি লিখলাম, প্রশ্ন মতে আমাদের এই সূত্রটা হবে √2a, আর রুটটা যেন কখনো এর উপরে না যায়, এটা মাথায় রাখতে হবে। এটা সমান আমাদের প্রশ্নে বলে দিছে 8√2। দেখো আমরা এখান থেকে একবারেই আমরা এর মানটা পেয়ে যাব। বাম পাশে দেখো আমাদের এর সাথে আছে √2, ডান পাশে আমাদের 8 এর সাথেও আছে √2। যেহেতু এই √2 বাম পাশে √2 পাশে যা কি হবে, ভাগ হবে, যেহেতু গুণ অবস্থা আছে, ভাগ হলে এটা বাদ যায়, তো আমরা একবারেই বাদ দিয়ে দিব। এই পাশে দেখো বাম পাশে √2 এবং ডান পাশে √2 বাদ, তাহলে আমাদের এর মান পাই গেলাম কত, 8। দেখো তাহলে আমাদের ঘনকের ধার বা যদি আমরা বলি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে সেটা এর মান পাইছি কত, আমরা 8। এখন আমাদের জানতে চাইছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের আয়তন নির্ণয় করো। তাহলে এখন আমরা কিন্তু ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন দুটোই নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথমে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা এর নিচে লিখি অতএব ঘনকটির, কি লিখলাম, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবা যে ঘনকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের এটা সূত্র আছে হলো √3a। তাহলে ঘনকের কর্ণের সূত্র হইতেছে হলো কত, √3, পাশে লিখবো a। এই যে আমি সমান দিলাম, দেখো √3 এর সাথে গুণ দেব a মানে হচ্ছিল 8। তাহলে এখন এটা সেন্টিমিটারই থাকবে। এখন এটা আমরা গুণ করে ফেলবো, √3 এবং 8। আমরা যদি এই দুটাকে গুণ করে ফেলি, তাহলে আমাদের ক্যালকুলেটর করি, ক্যালকুলেটরে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের মান বেরোবে 13.856। তাহলে আমরা মানটা লিখে ফেলি, 13
0.85 কত 6 সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য অলরেডি পেয়ে গেলাম। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলছিল, সেটা আমরা পাইছি। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো আমাদের কি √3a। তাহলে আমরা প্রথমে √3a টা লিখলাম, আর এই √3a লেখার পরে দেখো আমাদের √3 পাশে √3 টা লিখছি নিচে, এর মান আমরা উপরে বের করে রাখছিলাম 8, সেই 8 টা বসাই দিছি। এরপরে হইছে √3 গুণ 8, পাশে আমাদের সেন্টিমিটার লেখা আছে একক। এরপর আমরা √3 এবং 8 ক্যালকুলেটর দিয়ে গুণ করছি, গুণ করে আমাদের মান বেরিয়েছে 13.856 সেন্টিমিটার। অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এরপর আমাদের জানতে চাইছে যে এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এবার ঘনকটির আয়তনও নির্ণয় করে ফেলি। তাহলে এবং বাই যে আমি অতএব দিলাম এখানে, এই যে অতএব ঘনকটির ডট ডট দিলাম, এর নিচে লিখে ফেললাম ঘনকটির কি আয়তন। দেখো ঘনকটির আয়তনের সূত্র হলো আমাদের a কিউব। ঘনকের আয়তন সূত্র হলো a কিউব। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ তিনটা মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটা মাত্রা যদি থাকে তাহলে তার আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর আমাদের ঘনক বা বর্গ যদি বলি, এদের প্রত্যেকটা বাহু তো সমান, এই জন্যই দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও কি এ। এই জন্য আমাদের হয়েছিল a গুণ a অর্থাৎ a কিউব। এখন আমরা মানটা বসাই দিব এখানে। আমাদের এখানে এর মানটা হয়েছিল 8, আমি তার সাথে কি দিলাম, কিউব দিলাম। আর যেহেতু আয়তন নির্ণয় করতেছি আমরা, তার পাশে আমরা একক লিখবো ঘন সেন্টিমিটার। তাহলে কি লিখলাম, ঘন সেন্টিমিটার। এখন 8 কে কিউব করলে আমাদের হবে হলো 512। দেখো আমরা 8 কে ক্যালকুলেটর দিয়ে যদি গুণ করি 3 বার, তাহলে হবে হলো 512 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের আয়তন বের করা শেষ। তাহলে দেখো আমাদের যে দুইটা মান নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু একটা একটা করে নির্ণয় করে ফেলছি। আমাদের এখানে দেখো বলছিল কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, সেই কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে আমাদের 13.856। এবং আমাদের আয়তন নির্ণয় করতে বলছিল, আমরা দেখো আয়তন নির্ণয় করছি। আয়তনের সূত্র আমরা জানি a কিউব, অর্থাৎ এর মান হলো 8, 8 কে কিউব করছি। তাহলে 8 কে কিউব করে মানে 8 কে 3 বার গুণ, ক্যালকুলেটরে 3 বার গুণ করে দেখো কত হয়, 512। তাহলে আমাদের কিন্তু কি হলো, উদাহরণ 32, মানে একেবারে সহজ অঙ্ক। কিন্তু এটা আমাদের যেহেতু এখন শর্ট সিলেবাস মানে শর্ট কোশ্চেন আসে, তারপরে এর সাথে আমাদের কি আসে, সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবেই। এমসিকিউতে এই প্রশ্নটা থাকতে পারে, এগুলা ছোট কাজ। এছাড়াও আমাদের মাঝে মাঝে কি আসে, ক নম্বরে সৃজনশীল প্রশ্নের কতে দেখা গেলো আমাদের এই ছোট কাজগুলো চলে আসলো, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বা আয়তন নির্ণয় করো। সেই হিসেবে আমাদের এই 32 নম্বর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের 32 নম্বর অঙ্কটাও দেখো কিন্তু সমাধান করা হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো হলো উদাহরণ 33-এ। উদাহরণ 33 অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন বোর্ডে এটাও একাধিকবার আসছে। আমরা একটু দেখে নিই যে লাইভে কে কে যুক্ত আছে। হ্যাঁ, লাইভে আছে জয়জিৎ শিকদার, আর আছে সুবর্ণা, আর আছে অপর্ণা। অপর্ণা আবার বেজার হয়ে যাবে ওর নাম না বললে। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে উদাহরণ 32 নম্বর অঙ্কটা ছিল ঘনকের অঙ্কটা। এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ব্যবহার করে আমরা ঘনকে কি বের করছি, শুধু কর্ণের দৈর্ঘ্য বের করছি, আয়তনে বের করছি। এরপর আমরা চলে যাব উদাহরণ 33-এ। দেখো এই 33 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখন যেহেতু আমাদের প্রশ্নটা এখানে তোলা নাই, আমরা আগে প্রশ্নটা একটু পড়ি, তোমরা খেয়াল করে শুনো। আর তোমরা যারা লাইভে যুক্ত আছো তারা কিন্তু বই বের করে রাখবা, মানে প্রশ্নটা পড়ার সময় তোমাদের বইটা একটু দেখতে হবে। দেখো আমি একটু পড়ে শোনাবো, খেয়াল করো। উদাহরণ 33-এ বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এটা কিন্তু উদ্দীপকে বলতেছিল আয়তক্ষেত্রের কথা। কি, কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, প্রস্থ হইতেছিল 5 সেন্টিমিটার। পরে বলতেছে এই আয়তক্ষেত্রটিকে বলতেছে একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, মানে আমাদের দুইটা বাহু বলছে, একটা বাহু বলছে হলো কত 12, আর একটা বাহুর কথা বলছে হলো কত 5। তাহলে দেখো যদি আয়তক্ষেত্রের কথা বলছে, আমি এখানে একটা আয়তক্ষেত্র আইকা তোমাদের একটু দেখাই। এটা হলো আমাদের একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বলতেছে 5 কি 12 এবং প্রস্থ বলতেছে কত 5। দেখো এই হলো আমাদের উদ্দীপক। এইটাকে আবার বলতেছে যে এই আয়তাকার ক্ষেত্রটিকে যদি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরানো হয়। এখন এই বৃহত্তর বাহুটা কত দেখো 12, আর ক্ষুদ্রতর বাহু হলো 5। এই বৃহত্তর বাহুর দিকে যদি আমরা এটাকে এইভাবে ঘুরাই, ঘোরানোর ফলে বলতেছে যে ঘনবস্তু উৎপন্ন হয়, মানে এটাকে ঘোরানোর ফলে আমাদের একটা ঘনবস্তু উৎপন্ন হবে। পরে বলতেছে এখানে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং
আয়তন নির্ণয় করো। মানে ওই একটাকে আমরা যদি ঘুরাই, ঘোরানোর ফলে আমাদের একটা কি তৈরি হবে, ঘনবস্তু তৈরি হবে। আগে জানতে হবে যে ঘনবস্তুটা তৈরি হবে সেই ঘনবস্তুটার নাম কি। তাহলে ওই ঘনবস্তুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চাইছে, আর হলো কি জানতে চাইছে, আয়তন জানতে চাইছে। তাহলে এটা ঘোরাইলে যে কি উৎপন্ন হয় সেটা বোঝানোর জন্য আমাদের একটা আয়তক্ষেত্রের মতো দরকার। ধরো আমি তোমাদের বইটা দেখাই, আমাদের কাছে যে বইটা আছে, লক্ষ্য করো আমাদের এই যে একটা বই আছে, ধরো এই বইটা আমি যদি তোমাদের এখানে ধরি এইভাবে, দেখো এই বইটা কিন্তু ধরো আমরা এই বইটারই এই দৈর্ঘ্য ধরলাম 12 সেন্টিমিটার এবং প্রস্থ ধরলাম কি 5 সেন্টিমিটার। এখন এইটাকে যদি আমাদের বলে যে বৃহত্তর বাহুর দিকে কি করা হইলে, ঘোরানো হইলে, তাহলে আমরা এটাকে যদি এই 5 সেন্টিমিটার প্রস্থ আছে, এটাকে যদি আমরা কি করি এইভাবে ধরো ঘোরাই, ঘোরানোর ফলে আমাদের দেখো একটা কি তৈরি হয়েছে, প্রায় কি পাইপের মতো পাইপ হয়ে গেছে না? হ্যাঁ, একটা পাইপের মতো উৎপন্ন হয়েছে। এই যে পাইপ হয়েছে, পাইপ মানে তো সিলিন্ডার অথবা বেলুন। তাহলে এই যে পাইপটা উৎপন্ন হইলো, আমাদের এই পাইপটার জানতে চাইছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং কি আয়তন। তাহলে আমরা এটার পৃষ্ঠতলের এবং আয়তন যদি বের করতে চাই, তাহলে আমাদের আগে জানতে হবে এই যে যেটা উৎপন্ন হইলো সেটার নাম কি। এজন্য আমরা এখানে আগে লিখে রাখবো যে আমাদের দেওয়া ছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া ছিল 5 সেন্টিমিটার। এটা দেওয়া আছে, আমরা লিখবো। এরপরে বলবো একে বৃহত্তর বাহুর দিকে ঘুরাইলে আমাদের যেটা উৎপন্ন হবে তার নামটা। তাহলে আমরা কি করে ফেলি, এটাকে একটু মুছে ফেলি। আমাদের এটা থাক, আমাদের ঘনকের এটার কাজ শেষ। দেখো তাহলে আমাদের এই যে একটা আয়তক্ষেত্র মানে ধর একটা পৃষ্ঠার মতো, সেই পৃষ্ঠাকে যদি আমরা কি করি গোলাকার করি, গোলাকার করলে কিন্তু আমাদের একটা কি হবে, বেলুন বা সিলিন্ডার উৎপন্ন হবে সেটা। তবে এটা আগে আমরা বলবো প্রথমে উদাহরণ কত, এটা 33, আমরা নাম্বারটা চেঞ্জ করে ফেলি। এটার ফলে আমরা এখানে লিখবো দেওয়া আছে, দেখো আমরা এখানে লিখলাম দেওয়া আছে। দেওয়া ছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমরা এটাই লিখবো দেওয়া আছে আমরা প্রশ্নের সাথে মিলাই লিখবো। ওরা যদি আয়তক্ষেত্র বলে আমরা আয়তক্ষেত্র লিখবো, আর ওরা যদি আয়তাকার ক্ষেত্র বলে আয়তাকার ক্ষেত্র লিখবো। তাহলে আমাদের প্রশ্ন বলছে আয়তক্ষেত্র, তাহলে আমরা দেওয়া আছে আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কত, দেখো 12 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া ছিল কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা এবং এখানে লিখি এবং এই যে আয়তক্ষেত্রটির নিচে লিখলাম হলো প্রস্থ সমান 5 সেন্টিমিটার। তাহলে দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। এখন এই যে আয়তক্ষেত্র আমরা চিত্র আঁকছি বলছিলাম, এই আয়তক্ষেত্রটাই বলছে যে বৃহত্তর বাহুর দিকে ঘোরালে, তাহলে বৃহত্তর বাহুর দিকে যদি আমরা ঘোরাই, তাহলে ঘোরাবো হলো কি ক্ষুদ্রতর বাহুকে, তাহলে ওই ক্ষুদ্রতর বাহুটাকে আমরা গোল করে ফেলবো। একটা পৃষ্ঠাকে যদি আমরা গোল করি, তাহলে দেখবো একটা পাইপ বা বেলুন বা সিলিন্ডার যাই বলি পাইপের মতো গোলাকার হয়ে যাবে। এই জন্য এটাকে আমাদের এবার লিখতে হবে। আমাদের প্রশ্ন বলে দিছিল যে একে বা এই একে মানে আয়তক্ষেত্রটিকে আমি এরকম লিখবো যে আয়ত দেখো কি লিখছি, আয়তক্ষেত্রটিকে কি বলছে, দেখো আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে বলছিল আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে তাই ঘোরালে, তাহলে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সিলিন্ডার বা বেলুন, আমরা সিলিন্ডারও বলতে পারি বেলুনও বলতে পারি, সিলিন্ডার বা বেলুন, তাই বলছি একটি ঘোরালে একটি সিলিন্ডার বা বেলুন উৎপন্ন হয়। তার মানে ওখানে বলে দিয়েছিল যে একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়,
এখন এই যে ঘনবস্তু যে কোনটা সেটার কথা বলে নাই, এই জন্য আমরা এটাকে জানি যে ঘোরালে যেটা উৎপন্ন হয় তার নাম হলো সিলিন্ডার অথবা বেলুন। এখানে লিখছি যে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সিলিন্ডার বা বেলুন উৎপন্ন হয়, যার ভূমির ব্যাসার্ধ হবে হলো আর সমান ছোট বাহুটা 5 সেন্টিমিটার। তার কি লিখলাম যে যে ঘনবস্তু বেলুন উৎপন্ন হয় যার ভূমির ব্যাসার্ধ কত, আর সমান 5 সেন্টিমিটার, এবং নিচে লিখব এবং এই যে উচ্চতাকে ধরবো এইচ সমান হলো 12 সেন্টিমিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে। মনে রাখবা যে বাহুর দিকে ঘোরানো হবে সে হবে হলো উচ্চতা। তাহলে আমাদের বলছিল বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, তাহলে বৃহত্তর বাহুর দিকে ঘুরাইছি, এই জন্য দেখো আমরা বৃহত্তর বাহুকে উচ্চতা ধরছি এই সমান 12 সেন্টিমিটার। আর এই বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরানো হয়েছে কোন বাহুটাকে, ক্ষুদ্রতর মানে ছোট বাহুটাকে, এই জন্য যে বাহুটাকে ঘোরাবো সেটা হবে হলো ব্যাসার্ধ। দেখো আমরা এটাকে যদি গোল করি তাহলে এটা গোল মুখ হয়ে যাবে কিন্তু এই 5, এই জন্য এটা ব্যাসার্ধ হয়েছে কত, 5 সেন্টিমিটার। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে যে বাহুটার দিকে ঘোরাবো সেই বাহুটা উচ্চতা, আর যে বাহুকে ঘোরাবো সেটা হবে হলো ব্যাসার্ধ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে যে সিলিন্ডার বা বেলুন উৎপন্ন হয়েছে তার ভূমির ব্যাসার্ধ হইতেছে আর সমান 5 সেন্টিমিটার এবং উচ্চতা হইতেছিল কত, 12 সেন্টিমিটার। এইখান থেকে আমাদের কাছে যেটা জানবার চাইছে, দেখো আমাদের এখানে জানতে চাইছিল হলো প্রথমে বলছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং আয়তন নির্ণয় করো। তবে যদি এই বেলুনের পৃষ্ঠতল বলতে আমরা বুঝি হলো সমগ্র তল, অর্থাৎ আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, অতএব এই যে পৃষ্ঠতলের কি লিখবো, দেখো ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সূত্র হলো 2 পাই আর ইন্টু আর প্লাস হলো এইচ। যেহেতু ক্ষেত্রফল এই জন্য আমরা লিখবো বর্গ সেন্টিমিটার, আর যদি আমরা আয়তন বের করি তখন লিখবো ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে ফেললাম, দেখো কি লিখলাম যে অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, মানে এটার সূত্র কিন্তু আমাদের অনেকেরই জানা। তাহলে আমরা এখন লিখে ফেলছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার। এখানে আমরা একটা করে মান বসায় ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আমরা এখানে কি করব, মান বসাই দিই। দেখো মানটা বসানোর জন্য একটু বেশি জায়গা লাগবে, এদিকে নিয়ে আসলাম। প্রথমে আছে 2, তারপরে গুণ আছে পাই, পাইয়ের মান হলো 3.141 কত 6, এরপরে এর সাথে গুণ আসলো আর, আর এর মানটা হইতেছিল আমাদের 5, এরপরে ব্র্যাকেটে আর প্লাস এইচ, আর হইতেছিল 5 প্লাস হলো এইচ, এইচ হইতেছিল 12, এরপরে ডট ডট দিয়ে দিলাম বর্গ সেন্টিমিটারে। আমরা এই ক্যালকুলেটর দিয়ে একবারে গুণ করে ফেলবো। কিন্তু দেখো আমাদের এখানে আছে কি 2 ইন্টু 3.1416 গুণ হলো 5, এরপরে ফার্স্ট ব্র্যাকেট আছে আর প্লাস এইচ মানে 5 প্লাস কত 12। এখন এই সবগুলো গুণ আমরা কি করব, একবারে ক্যালকুলেটরে করে ফেলবো। একবারে ক্যালকুলেটর যদি আমরা একটা একটা করে গুণ করি তাহলে আমাদের যে মানটা বেরোবে সেটা হলো 534.071। তাহলে আমরা এটা লিখে ফেলি এখানে যে আমাদের এটা বেরোবে হলো 534.07। কত লিখলাম 07, পরের সংখ্যা 5 থেকে ছোট এই জন্য আর লিখলাম না। তাহলে আমাদের এটা কিন্তু মান বেরিয়ে গেল। তাহলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেছে, এটা লিখলাম পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললে আমাদের এরপরে বলছে কি আয়তন। আমরা তাহলে আয়তনও বের করে ফেলি। অতএব আমরা নিচে নিয়ে গেলাম এখানে, অতএব কি আয়তন। এখন এখানে কিসের আয়তন না লিখলে হবে, আমরা অঙ্কের উপরেই বলে দিছি এটা ঘনকের, এই যে মাঝখানে বলা আছে বেলুন বা সিলিন্ডারের অঙ্ক। তাহলে এখন আয়তনের সূত্র হইতেছিল আমাদের পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা এখানে আবার মান বসাই দিব। পায়ের মান হলো আমাদের 3.1416, এর সাথে গুণ আর স্কয়ার, আর এর মান হলো আমাদের 5, তার মানে হলো 5 স্কয়ার গুণ হলো এইচ, এইচ হইতেছিল আমাদের 12। পাশে যেহেতু আয়তন তাহলে আমরা লিখবো হলো ঘন সেন্টিমিটার।
তাহলে আমরা এবার এখানেও একবারে আমরা গুণ করে ফেলবো। তাহলে দেখো আমরা যে কাজটা করছি, যে বেলুনের আয়তন হলো পাই স্কোয়ার এইচ, পায়ের মান বসাইছি গুণ আর এর মান বসাইছি 5, পাই স্কোয়ার দিছি গুণ এইচ, এইচ এর মান 12 সেটা দিছি। আমরা এখানেও একবারই কিন্তু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবো। আমরা এটাকে যদি একবারই হিসাব করে ফেলি তাহলে আমাদের বেরোবে হলো 942.84H। তাহলে আমাদের ক্যালকুলেটরে করে ফেললাম 942.48 বা আমরা একবারে তো 48 বলা যাবে না, লিখছি 942.48। তাহলে দেখো আমাদের যে দুইটা মান জানতে চাইছিল সেটা কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। আমাদের এখানে জানতে চাইছিল কি যে বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো, আর আমরা বলছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবং আরেকটা জানতে চাইছিল আয়তন, আমরা সেই আয়তনটা বের করে ফেলছি। এটার আয়তন হবে হলো আমাদের 942.48 ঘন সেন্টিমিটার। আমাদের এই বেলুন বা সিলিন্ডার বলের মোট 3টা কাজ আমাদের পরীক্ষা আসে। কখনো বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কখনো বলে বক্রতলের ক্ষেত্রফল, আর কখনো বলে আয়তন। যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি, আমরা আয়তনও নির্ণয় করছি। যদি আমাদের এখানে জানতে চায় নাই, তারপর আমরা বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করে রাখতে পারি, বা আমরা শুধু সূত্র লিখে মানটা বসাই দিলেই হয়ে যাবে। সেই হিসেবে দরকার আমরা তাহলে এরকম লিখবো যে বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h। এই 2πr/h লিখে আমরা মানটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। ধরো আমাদের পরীক্ষাতে এরকম জানতে চাইতে পারি, সেজন্য আমরা একটু দরকার লিখে রাখি যে অতএব, দেখো কি লিখলাম, এই যে বক্র পৃষ্ঠের বা বক্রতলের, দেখো কি লিখতেছি, বক্রতলের ক্ষেত্রফল। এটা কিন্তু আমাদের জানতে চায় নাই, আমরা অতিরিক্ত করতেছি। যে বক্রতলের ক্ষেত্রফল যদি আমাদের কাছে জানতে চায় তাহলে আমরা এখানে কি কাজটা করব, তাহলে লিখলাম বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফল যেহেতু লিখে ফেলছি, এটার সূত্র হইতেছিল আমাদের 2πr আর হলো h এটা। তাহলে আমরা একটু এই দিক থেকে মানটা বসাই। প্রথমে হলো 2, এর সাথে গুণ দিব পায়ের মান 3.1416 গুণ আর হইতেছিল কত 5, এবং h হইতেছিল আমাদের 12। যেহেতু ক্ষেত্রফল তাহলে আমাদের এখানে লিখতে হবে বর্গ সেমি। তাহলে আমরা এখন কি করব, এটা দিয়ে আমরা ক্যালকুলেটর দিয়ে একবারে হিসাব করে ফেলবো। তাহলে আমরা কি করি, ক্যালকুলেটর দিয়ে একবারে হিসাব করে ফেলি যে আমাদের এই মানটা কত বের হয়। তাহলে আমাদের প্রথমে হবে হলো 2 × 3.1416 এর সাথে ইন্টু হলো আমাদের 3.16 এর সাথে আমাদের আছে 5 গুণ 12, 5 12 60। ধরো আমরা 60 দিয়ে গুণ দিলাম, আমাদের হবে হলো 376.992 বা 376.99। এখানে আমরা এটা লিখে ফেলি। এটা কিন্তু আমাদের জানতে চায় নাই, আমরা কিন্তু অতিরিক্ত বের করলাম। কত বের হবে আমাদের মানটা, 376.99। তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলছি 376.99 কি বর্গ সেন্টিমিটার। এটা আমাদের উত্তর। আমাদের যেটা জানতে চাই সৃজনশীলে আমরা লাস্টে সেই উত্তরগুলা লিখে দিব। তাহলে আমাদের এখন লাস্টে একটা কাজ করতে হবে কি, এই যে জানতে চাইছিল আমরা লিখবো অতএব কিসের, অতএব লিখবো অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, কমা দিব আয়তন এত ঘন সেন্টিমিটার, তারপর লিখবো বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। এইভাবে আমরা 3টার লাস্ট উত্তরটা লিখে দিব, তোমরা নিজেরা লিখে নিও, আমি লিখলাম না। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 16.4-এর যে অঙ্কগুলো আমরা করতে চাইছিলাম মোটামুটি আমাদের সব অঙ্কগুলাই কিন্তু করা হয়ে গেছে। আমাদের ছিল হলো যে 16.4 থেকে আমরা দেখো গতদিন আমরা করছিলাম 9, 11 আর হলো 13, 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আজকে আমরা প্রথমে করছি 17, যে অঙ্কটা হলো এই 16.4-এর ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে এই জন্য। তারপরে আমরা উদাহরণ 32 এবং 33 দুটো অঙ্ক করলাম। আমাদের যে উদাহরণ 32 নম্বর অঙ্কটায় একটু সমস্যা আছে, যে এখানে উদ্দীপকে বলা ছিল হলো পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ঘনকের। অনেকে এখানে ভুল করে ফেলে, যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বললো আবার কর্ণের দৈর্ঘ্য জানতে চাইলো, তার মানে প্রশ্নের সমস্যাটা কি। এটা বোঝানোর জন্য আমরা করছি যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলতে বর্গের কর্ণ বোঝায়, মানে এজন্য এটা। সেই হিসেবে আমাদের ধরো 16.4-এ আর তেমন ইম্পর্টেন্ট অঙ্ক নাই। আর একটা অঙ্ক আছে উদাহরণ 31, যেটা আমরা করি নাই কেন, কারণ এটা 11-র সাথে সম্পূর্ণ মিল আছে, ওই বাক্সের অঙ্ক। যেহেতু আমরা বই থেকে অনুশীলনী থেকে 11 নম্বর বাক্সের অঙ্ক করছিলাম, এই জন্য তোমরা
উদাহরণ 31টা বাসায় নিজেরাই করে ফেলবা, ওইটা দেখে দেখে ওটার সাথে মিল রেখে, শুধু সংখ্যা ভিন্ন, তাছাড়া অঙ্ক সব একই রকম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু 16.4 এর যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল গতকাল এবং আজকে 2 দিনে আমরা কিন্তু সবগুলা কি করলাম, শেষ করে ফেললাম। এখানে আর গুরুত্বপূর্ণ অঙ্ক তেমন নাই, যতগুলো অঙ্ক পরীক্ষা আসার মতো এই 2 দিন আমরা সবগুলো অঙ্ক সলভ করছি। আমরা যেহেতু করছি যে এই তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন রাত 10টায় আমি লাইভে তোমাদের আসবো অঙ্ক করানোর জন্য, আর প্রতিদিন আমরা কোনো না কোনো অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে করব। আবার এটা তোমাদের মতো, এই যে আমি কিন্তু 16.4 গতকাল এবং আজকে করলাম, আমি কিন্তু তোমাদেরই কি রিকোয়েস্টে কোন স্টুডেন্টের ছিল যে 16.4 থেকে এই পরিমিতির অঙ্কগুলা সমাধান করে দেওয়ার জন্য। এই জন্য আমরা 2 দিন কিন্তু 16.4 এর পিছনে সময় দিলাম। মানে এরপর থেকেও যে কোন অধ্যায়গুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ মনে করো বা যে অঙ্কগুলা তোমাদের এখনো সমস্যা মনে হইতেছে, এই ধরনের যে অধ্যায়গুলো থাকবে বা অনুশীলনী থাকবে বা যে অঙ্কগুলা তোমাদের সমস্যা, আমার দরকার কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই অধ্যায় বা ওই অঙ্কগুলা নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিনের ধারাবাহিক ভাবে কিন্তু দেখো আমরা পরিমিতির 16.1 এর অঙ্ক করছি, 16.4 এর অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা বীজগণিত রাশির অঙ্ক করছি 2-3 দিন এইভাবে। আর অঙ্কগুলো আমি করতেছি কিন্তু কোনো না কোনো স্টুডেন্ট তোমাদেরই কি রিকোয়েস্টে। তাহলে আমাদের ধরো 16.4 এর যে রিকোয়েস্ট ছিল সেই 16.4 আমরা গত দিন এবং আজকে শেষ করলাম। এরপরে তোমাদের যে অধ্যায়গুলো সমস্যা আছে বেশি, মানে সেই অধ্যায়গুলো জানাবা, ওই অধ্যায় থেকে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা কমেন্টে বা আমাকে মেসেঞ্জারে জানাইতে পারো, আমরা সেইভাবে অঙ্ক করব। আজকে কিন্তু আমাদের এই 16.4 এর যতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট ছিল সব যেহেতু শেষ হয়ে গেছে, আজকে আমরা এখানেই শেষ করব। এরপরে আমরা আর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব না। আগামী দিন আবার একই সময়ে যদি আল্লাহ পাক হায়াত দান করে তাহলে আবার দেখা হবে। তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলা কালকে মানে দুপুর পর্যন্ত আমাকে জানাও বা বিকেল পর্যন্ত, আমি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করাবো। বা তোমাদের কোনো যদি স্পেসিফিক অঙ্ক থাকে যে এত অধ্যায়ের এত নম্বর অঙ্ক বা কোনো বোর্ডের অঙ্ক, কোন সালের যেসব, তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ওই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আমার প্রতিদিন তোমাদের করতেছি যে 26 সাল এই পরীক্ষাতে তোমাদের জন্য পরীক্ষাগুলো ভালো হয় সেই কথা চিন্তা করে, তাহলে আমরা কিন্তু আগামী দিন আবার আসবো, কিন্তু সেটা কিন্তু তোমাদের পছন্দ মতোই। তাহলে আমরা আজকে এখানেই রাখবো, এখানেই শেষ করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।